দিনটি ছিল আপাতদৃষ্টিতে অবিস্মরণীয়। পুলিশ যথারীতি এলাকায় টহল দিচ্ছিল, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে মারাত্মক কিছু ঘটতে চলেছে এবং তারা সেই তদন্তে জড়িয়ে পড়বে। শহরের কেন্দ্র থেকে কেউ একজন উধাও হয়ে যায় এবং পেছনে ফেলে যায় এক অদ্ভুত রহস্য, যা আপনাদের পক্ষে বিশ্বাস করা কঠিন। কেন এমনটা ঘটল? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা কাব্য কানৌজিয়া মামলা নিয়ে কথা বলতে যাচ্ছি। কাহিনীটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ঘটনাটি রাজস্থানের আজমির জেলা থেকে শুরু হয়। শহরের একটি বাড়িতে একটি ছোট পরিবার বাস করত। 28 বছর বয়সী অঞ্জলি ওরফে প্রিয়া সিং, অলোকেশ গুপ্ত এবং তাদের 3 বছর বয়সী মেয়ে কাব্য কানৌজিয়া। তারা কয়েক মাস ধরে আজমিরে ছিল। বাড়িটি রামেশ্বর নামে এক ব্যক্তির ছিল, যেখানে অঞ্জলি তার পরিবারের সাথে ভাড়াটে হিসেবে থাকত। মূলত অঞ্জলির শ্বশুরবাড়ির লোকজন উত্তরপ্রদেশের বারাণসী জেলার মহমুরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। আজমিরে চলে আসার পর অঞ্জলি একটি হোটেলের রিসেপশনিস্ট হিসেবে কাজ শুরু করে। অলোকেশ গুপ্ত একই হোটেলে সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। তবে তাদের কোনো পরিবারই তাদের খোঁজখবর জানত না। অঞ্জলির পরিবার তার এবং কাব্যের জন্য নিখোঁজ ব্যক্তির রিপোর্টও দায়ের করেছিল। অঞ্জলি, যিনি প্রিয়া নামেও পরিচিত, তার মেয়ে কাব্যাকে খুব ভালোবাসতেন, যেমনটা প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দিনটি ছিল 16 সেপ্টেম্বর 2025। তখন রাত 9:30 বাজে। অঞ্জলি তার 3 বছরের মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। কাজের ব্যস্ততার কারণে তার প্রায়ই বাইরে যাওয়ার সময় হতো না। তার মেয়েও বাড়িতে একা ছিল। সেদিন কিছুটা অবসর থাকায় অঞ্জলি তার ছেলেকে নিয়ে হাঁটতে বেরোনোর সিদ্ধান্ত নিলেন। বাড়িতে অলোকেশও ছিল না, তাই অঞ্জলি আর কাব্য আধ ঘন্টার মধ্যে ফিরে আসবে ভেবে হাঁটতে বেরিয়ে পড়ে। কাছেই একটি চমৎকার পর্যটন কেন্দ্র আছে, আনা সাগর হ্রদ, এশিয়ার অন্যতম প্রাচীন কৃত্রিম হ্রদ, যা দ্বাদশ শতাব্দীতে 1135 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। অঞ্জলি আর কাব্য এই হ্রদের চারপাশে ঘুরে বেড়াতে গিয়েছিলেন। মেয়ে হারিয়ে না যায় এই ভেবে মা তার হাত ধরে রেখেছিলেন। কাব্য হাসছিল, খেলছিল, লাফাচ্ছিল আর আইসক্রিম খাচ্ছিল। সময় খুব ধীরে কাটছিল। ইতোমধ্যে রাত হয়ে গিয়েছিল, দোকানপাট বন্ধ হচ্ছিল এবং রাস্তাঘাটে ভিড় কমছিল। প্রায় 10:30টার দিকে অলোকেশ অঞ্জলিকে ফোন করে জানতে চাইল তারা কোথায় আছে এবং কেন এখনও পৌঁছয়নি, কিন্তু অঞ্জলি ফোন ধরল না। এদিকে মা ও মেয়ে একটু ঘুরে এসে বাড়ির দিকে ফিরছিল। কাব্য তার মায়ের হাত ছেড়ে দিয়ে একটা টফি খেতে খেতে তার মাকে অনুসরণ করতে লাগল। অঞ্জলিও হাঁটতে হাঁটতে ফোন ব্যবহার করছিল, সম্ভবত অলোকেশের ফোনের উত্তর দেওয়ার জন্য। সিটি হাসপাতালের পেছনের নর্দমার উপরের কালভারটা পার হওয়ার সময় অঞ্জলি খেয়াল করল যে তার মেয়ে তার সাথে নেই। সে চারদিকে তাকাল। রাস্তাটা ফাঁকা, রাস্তার বাতিগুলো জ্বলছিল। তার মেয়েকে কোথাও দেখা যাচ্ছিল না। সে কোথায় গেল? অঞ্জলি চিন্তিত হয়ে পড়ল। সে হঠাৎ কোথায় চলে যেতে পারে? রাস্তার একপাশে ছিল একটি নর্দমা আর ঘন গাছপালা, আর অন্য পাশে ছিল মানুষের বাড়িঘর। আলো খুব ক্ষীণ ছিল, তাই পরিষ্কারভাবে দেখা কঠিন ছিল। অঞ্জলি তার মেয়েকে খুঁজতে খুঁজতে সেই পথেই হাঁটতে লাগল যে পথ দিয়ে সে ফিরছিল। সে এমনকি তার মেয়েকে ডাকতেও শুরু করল। এদিকে স্ত্রী ও মেয়ের জন্য চিন্তিত অলোকেশও ফোন ধরছিল না। আতঙ্কে অঞ্জলি অলোকেশের সাথে কথা বলতেও ভুলে যায়। তখন রাত 10:30 বাজে। অঞ্জলি তাকে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজেছিল এবং সে ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই তার অলোকেশের কথা মনে পড়ে। সে সঙ্গে সঙ্গে তাকে ফোন করে। সেও তাদের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায়নি। অঞ্জলি রাত 2টোর সময় ফোন করে অলোকেশকে জানায় যে তাদের মেয়ে নিখোঁজ। তারা সিটি হাসপাতালের পেছনের রাস্তা দিয়ে ফিরছিল। একটি নর্দমার ওপরের কালভার্টের কাছে এসে খেয়াল করে যে তার মেয়ে তার সাথে আর নেই। অঞ্জলি অলোকেশকে জায়গাটার খবর দেয়। অলোকের সঙ্গে সঙ্গে এসে পৌঁছায়। সে অঞ্জলিকে সাথে নিয়ে কাব্যর খোঁজ শুরু করে। এদিকে একজন হেড কনস্টেবল ও তার সহকর্মীরা শহর টহল দিয়ে ফিরছিলেন। বৈশালীনগর থেকে বজরং যাওয়ার পথে তারা রাস্তায় এক দম্পতিকে দেখতে পান। এত সকালে তারা কি করছিলেন? তাদের হাঁটার ভঙ্গি আর মুখের দুশ্চিন্তা দেখে মনে হচ্ছিল তারা কোনো সমস্যায় পড়েছেন। হেড কনস্টেবল ও তার সহকর্মীরা তাদের কাছে গিয়ে কথা বললেন। তারা আর কেউ নন, অঞ্জলি ও অলোকেশ। অঞ্জলি বলল তার মেয়ে নিখোঁজ এবং তারা সারা রাত ধরে তাকে খুঁজছে। এই মামলাটি খুবই গুরুতর ছিল, যে কোনো কিছুই ঘটতে পারত। এই এলাকাটি ক্রিশ্চিয়ানগঞ্জ থানার আওতাধীন ছিল। হেড কনস্টেবলও সেখানকারই বাসিন্দা ছিলেন। দেরি না করে তিনি তার থানার ইনচার্জকে খবর দিলেন। হেড কনস্টেবল তার সহকর্মীদের সঙ্গে অলোকেশ ও অঞ্জলিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার জন্য অভয় কমান্ড সেন্টারে নিয়ে যান। তিনি কাছের থানাগুলোতেও কাব্যর তথ্য জানিয়ে দেন। সেখানকার পুলিশকেও সতর্ক করা হয়। তারা নিজেদের মতো করে তদন্ত করছিল। এদিকে পুলিশ কর্মকর্তারা যে কোনো মূল্যে তাদের মেয়েকে খুঁজে বের করার জন্য 4টি দল গঠন করেন।
এই দলগুলো আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে কমান্ড সেন্টারে যায়। অলোকেশ ও অঞ্জলি থানায় এসে তাদের সমস্ত বিবরণ দিয়ে একটি রিপোর্ট দায়ের করেন। ঘটনার পেছনের উদ্দেশ্য স্পষ্ট করতে, সম্ভাব্য পরিস্থিতি বুঝতে এবং এর পেছনে কারা থাকতে পারে তা জানতে প্রেক্ষাপটের বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাব্য খুব বুদ্ধিমতী একটি মেয়ে ছিল। সে নিজে থেকে পথ হারাত না। সে তার মায়ের পেছনে হাঁটছিল আর আইসক্রিম খাচ্ছিল। নিশ্চয়ই কেউ সুযোগ পেয়েই তাকে নিয়ে গেছে। তারা তাকে প্রলুব্ধ করে নিয়ে গেছে। এবার অঞ্জলির প্রথম স্বামী রাজু কানোজিয়ার কথা বলা যাক। সালটা ছিল 2021। অঞ্জলি বারাণসীতে একটি বাসে ভ্রমণ করছিল। রাজুও সেই একই বাসে উঠেছিল। ঘটনাক্রমে রাজু অঞ্জলির পাশের একটি খালি আসন পেয়ে যায়। সেটাই ছিল তাদের প্রথম দেখা। এরপর বাসে তাদের আবার দেখা হয়। এবার তারা ফোন নম্বর বিনিময় করে কথা বলতে শুরু করে। রাজু কানোজিয়া বারাণসীর মহমুরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে তার মা এবং 2 ভাইয়ের সাথে থাকে। তার বাবা মারা গেছেন। রাজুর সংসারের দায়িত্বে ছিল। সে ছোটখাটো বেসরকারি কাজ করে বাড়ির দেখাশোনা করত। 4 বছর আগে রাজুর সাথে অঞ্জলির বাসে দেখা হয়েছিল। তারপর তারা ফোনে কথা বলতে এবং চ্যাট করতে শুরু করে। তাদের সম্পর্কের ব্যাপারে তাদের পরিবারের কোনো আপত্তি ছিল না। 2021 সালে রাজু কানোজিয়া এবং অঞ্জলি ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি মন্দিরে বিয়ের পর দম্পতি বারাণসীতে একটি ভাড়া বাড়িতে চলে যান। 1 বছর পর পরিবারে সুখ নেমে আসে, মানে কাব্যর জন্ম হয়। অঞ্জলির মতে পুলিশ সিসিটিভি ক্যামেরা তদন্তে ব্যস্ত ছিল। দিনটি ছিল 2025 সালের 17 সেপ্টেম্বর। সকাল প্রায় 10টার দিকে স্থানীয়রা আনা সাগার হ্রদে আবর্জনার কাছে জলের ওপর ভাসতে থাকা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। লোকেরা পুলিশকে ফোন করে খবর দেয়। একটি দল হ্রদে এসে পৌঁছায়। কিছু কর্মকর্তা নৌকা নিয়ে জলে নেমে তদন্ত শুরু করেন। পুলিশ যা আশঙ্কা করছিল তাই ঘটেছিল। তাদের কাছে ইতিমধ্যেই কাব্যর ছবি এবং অন্যান্য তথ্য ছিল, যা তাকে দেখা মাত্রই চিনতে সাহায্য করে। এরপর তারা মেয়েটির মা অঞ্জলি এবং অলোকেশকে খবর দেয়। মেয়েটি একা এতদূর কিভাবে আসতে পারল? সিভিল হাসপাতাল আর আনা সাগারের মধ্যে দূরত্ব 3.5 কিলোমিটার। আর সে জলে নামল কি করে? উঁচু রেলিং থাকা সত্ত্বেও সিসিটিভি টিম আনা সাগারের কাছের ফুটেজ খতিয়ে দেখতে শুরু করল। কাঁদতে কাঁদতে অঞ্জলি দিশেহারা হয়ে পড়ল। কাব্যর শত্রু কে হতে পারে? সবকিছু নিশ্চয়ই একটা ষড়যন্ত্র। কেউ নিশ্চয়ই এই পরিবারটির ওপর নজর রাখছিল। পুলিশ কাব্যকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ যখন প্রিয়ার প্রথম স্বামীর কথা এবং মেয়েটি যে আসলে তারই তা জানতে পারে, তখন তারা সেদিন বিকেলে তাকে ফোন করে। আজমেরের পুলিশ বারাণসীতে থাকা রাজুকে ফোন করে জানায় যে তার মেয়ের কিছু একটা হয়েছে। এ কথা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। কে এমন ভুল কথা বলছে? কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে তাকে হয়রানি করছে, কারণ মাস 2 আগে তার স্ত্রী ও মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বারাণসীর স্থানীয় থানায় একটি নিখোঁজ ব্যক্তির রিপোর্ট দায়ের করা হয়েছিল। পুলিশ হাসপাতালে গিয়ে একটি ভিডিও কল করে। তারা তার মেয়েকে দেখায়। তাকে দেখে রাজু আতঙ্কিত হয়ে কাঁদতে শুরু করে। সে তার মাকে নিয়ে আজমেরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর রাজু, তার মা এবং তার মাসি ট্রেনে রওনা দেয়। বারাণসী থেকে আজমের অনেক দূর, এতে সহজেই কিছুটা সময় লেগে যায়। সিসিটিভি ফুটেজ পরীক্ষাকারী দলটি যখন সমস্ত ফুটেজ পর্যালোচনা করছিল, তখন তারা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। বেশ কয়েকটি ক্যামেরায় অঞ্জলিকে তার মেয়ের সাথে রাস্তায় এটা ছিল রাত 10:39 থেকে 1:27 মধ্যেকার ঘটনা। তারা দুজন পুরনো আনাসাগর চৌপাট্টির কাছে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল। তারা এখানে সেখানে পায়চারি করছিল। কখনো তারা হাঁটছিল, কখনো মা ছেলেকে কোলে তুলে নিচ্ছিল, আবার কখনো তাকে টেনে নিয়ে দ্রুত হাঁটছিল। এত রাত হয়ে গেছে, রাস্তাঘাট জনশূন্য, তারা বাড়ি যাচ্ছে না কেন? বাইরে থাকার কারণটা কি ছিল? 1:27 অঞ্জলি তার মেয়েকে সেই হ্রদের ধারে নিয়ে যায় যেখানে তাকে পাওয়া গিয়েছিল। সেখানে কোনো ক্যামেরা ছিল না। 10 মিনিট পর 1:37 অঞ্জলিকে ফিরতে দেখা যায়। এবার তার মেয়ে তার সাথে ছিল না। সে ফোন ব্যবহার করতে করতে ফিরছিল। যাওয়ার পথে তার মেয়ে তার সঙ্গেই ছিল। ফেরার পথে মা একা ছিলেন। এতে পুলিশের অঞ্জলির ওপর সন্দেহ জাগে। তার কথায় কিছু অসঙ্গতি ছিল বলে মনে হচ্ছিল। তিনি পুলিশকে এক কথা বলেছিলেন, কিন্তু ক্যামেরায় ধরা পড়েছিল অন্য কিছু। ভোরবেলায় রাস্তায় হেড কনস্টেবলের সঙ্গে দেখা হলে অঞ্জলি কিছুই বলতে চাননি, বরং অস্বীকার করেন। কিন্তু অলোকেশ পুলিশকে জানান যে তার মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপরেও অঞ্জলি নিজে অস্বীকার করেন এবং পুলিশকে বলেন যে তারা নিজেরাই তাকে খুঁজে বের করবে। এরপরেও হেড কনস্টেবলের মনে কিছু সন্দেহ জাগতে শুরু করে। অঞ্জলি ও রাজুর বিয়ের পর তারা বারাণসীতে একটি আলাদা ঘর ভাড়া নেয়। রাজু যখন কাজে যেত, অঞ্জলি বাড়িতে একা থাকত। তাদের মেয়ের জন্মের 1.5 বছর পর অঞ্জলির আচরণে পরিবর্তন আসতে শুরু করে।
তিনি তার স্বামীর থেকে দূরত্ব বজায় রাখতেন এবং ঠিকমতো কথা বলতেন না। তার স্বামী ভেবেছিলেন যে হয়তো তাকে একাই তাদের মেয়েকে মানুষ করতে হচ্ছে, আর সে কারণেই সে খিটখিটে হয়ে গিয়েছিল। তবে তিনি যখন বাড়িতে থাকতেন তখন সবসময় তার মেয়ের যত্ন নিতেন। এরপর বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি রাজুকে বারবার বলতে লাগলেন যে তার স্ত্রীকে একজন পুরুষের সাথে দেখা গেছে। তারা তাকে বাজারে, পার্কে এবং একটি রেস্তোরাঁয় হাঁটতে দেখেছে। তখন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কার সাথে ঘুরছ? বরং স্ত্রী তাকে বকাঝকা ও গালিগালাজ করতে শুরু করে। এবার তার সন্দেহ আরও বেড়ে গেল। সে তার স্ত্রীর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতে লাগল। সে লক্ষ্য করল যে অঞ্জলি প্রায়ই জানালার কাছে গিয়ে বাইরে তাকায়, বিশেষ করে যখন সে দরজা খোলা বা বন্ধ হওয়ার শব্দ শুনত। স্বামী বিষয়টি লক্ষ্য করে বাইরে তাকাল। তারা যে ভাড়া বাড়িতে থাকত তার মালিকের একটি ছেলে ছিল। সে আর কেউ নয়, অলোকেশ গুপ্ত। অঞ্জলি জানালা দিয়ে অলোকেশকে দেখত। একদিন অঞ্জলি যখন ছাদে গেল, অলোকেশ তার পিছু পিছু গেল। রাজু এটা দেখে সেখান থেকে চলে গেল। সে ছাদে তাদের দুজনকে নগ্ন অবস্থায় ধরে ফেলল। এবার এটা নিশ্চিত হয়ে গেল যে স্ত্রীর সাথে মালিকের ছেলের অবৈধ সম্পর্ক ছিল। এরপর বিষয়টি আরও গুরুতর হয়ে উঠল। স্বামী স্ত্রীর মধ্যে তর্ক ও মারামারি শুরু হয়ে গেল। অনেকবার তাদের পুলিশেও যেতে হয়েছিল। পুলিশ কর্মকর্তারা দম্পতিকে এই ধরনের ঝগড়ায় জড়িয়ে তাদের সম্পর্ক নষ্ট না করার পরামর্শ দিয়েছিলেন। তাদের একটি ছোট্ট মেয়ে ছিল, তার ভবিষ্যতের কথা ভাবো। মেয়ের কথা ভেদে রাজু চুপ রইল এবং তার স্ত্রীকে ক্ষমা করে দিল। অঞ্জলি কয়েকদিন চুপ থাকলেও তারপর আবার আগের মতো আচরণ করতে শুরু করল। বাইরে যাওয়ার অজুহাতে মিথ্যা বলা, অলোকেশের সাথে দেখা করা। 2025 সালের ফেব্রুয়ারিতে, ঘটনাটির প্রায় 8 মাস আগে, অঞ্জলি তার স্বামীকে বলেছিল যে তার বোন চারু যে প্রয়াগরাজে থাকে তার জন্য একটি চাকরি খুঁজে দিতে হবে, তাকে সেখানে যেতে হবে। একথা অঞ্জলি রাজুকে বলে। কয়েকদিন পর গুছিয়ে নিয়ে সে তাকে ফোন করবে বলে। তার স্বামী রাজি হয়ে যায়, সে সম্মতি দেয়। অঞ্জলি তার মেয়েকে নিয়ে রওনা দেয়। প্রয়াগরাজে পৌঁছানোর সাথে সাথেই অঞ্জলি তার স্বামীর ফোন ধরা বা মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সে এমনকি তার ফোন নম্বরও ব্লক করে দেয়। এতে রাজু হতাশ হয়ে পড়ে এবং চিন্তিত হয়ে যায়, কারণ সে তার মেয়ের কথা শুনতে পায় না। কিন্তু রাজুর মন ঘুরে যায়। সে বাড়িওয়ালার সাথে কথা বলে। কথা বলার সময় সে জানতে পারে যে তাদের ছেলে অলোকেশও বেড়াতে গেছে। বেশ কয়েকদিন পর রাজু বুঝতে পারে যে অঞ্জলি আবার মিথ্যা বলেছে এবং অলোকেশের সাথে থাকতে গেছে। কয়েক মাস পর তারা বাড়ি ফিরে আসে। রাজু এখন তার স্ত্রীকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার সাথে থাকবে না। তার স্ত্রীও তার স্বামীর সাথে থাকতে চায় না, কিন্তু রাজু তার মেয়েকে দাবি করে। সে বলে, তুমি যেখানে খুশি যাও, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তোমার মেয়েকে আমার কাছে রেখে যাও, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। স্ত্রী রাজি হয়নি। কিছুদিন পর সে তার স্বামীকে না জানিয়েই মেয়েকে সঙ্গে নিয়ে আবার বাড়ি ছেড়ে চলে যায়। রাজু খুব চিন্তিত হয়ে পড়ে। সে থানায় গিয়ে একটি নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত করে তাদের খুঁজে বের করে। অঞ্জলি আবার জানায় যে সে তার মেয়েকে তার কাছে দেবে না এবং তার সাথে থাকতেও চায় না। শিশুটিকে নিয়ে তাদের মধ্যে আবার তর্ক শুরু হয়। রাজু পুলিশকে ফোন করে। আইন উল্লেখ করে পুলিশ জানায় যে শিশুটি মায়ের কাছেই থাকবে। মা না চাইলে অন্য কেউ শিশুটির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। শিশুটির বয়স যখন 12 হবে তখন সে মা বা বাবার মধ্যে কার সাথে থাকবে তা বেছে নিতে পারবে, কিন্তু তার আগে পর্যন্ত মায়েরই একচ্ছত্র অধিকার থাকবে। শিশুটি নিজের যত্ন নেওয়ার মতো যথেষ্ট বড় না হওয়া পর্যন্ত তাকে অন্য কারো কাছে দেওয়া যাবে না। এরপর অঞ্জলি মেয়েকে সঙ্গে নিয়ে আবার বাড়ি থেকে উধাও হয়ে যায়। অলোকেশও নিখোঁজ হয়ে যায়। তারা কোথায় গিয়েছিল তা কেউ জানত না। এই সেই সময় যখন তারা প্রথম আজমিরে এসেছিল। তারা দুজনেই একই হোটেলে কাজ শুরু করে এবং একটি বাড়ি ভাড়া নেয়। তারা বাড়িওয়ালাকে বলেছিল যে তারা স্বামী স্ত্রী এবং মেয়েটি তাদের। বাড়িওয়ালার মতে তারা চলে আসার পর 2-3 দিন সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর প্রতিদিন ঝগড়া শুরু হয়ে যেতে শুরু করে। তারা এমনকি রাত 2টোর সময়ও চিৎকার করে ঝগড়া করত। তাদের কারণে পুরো পাড়া বিরক্ত হয়ে গিয়েছিল। পাড়ার লোকেরা বাড়িওয়ালার কাছে এত চিৎকার করা বন্ধ করতে বলে অভিযোগ করেছিল। এদিকে 18ই সেপ্টেম্বর সকালে রাজু এবং তার মা হাসপাতালে এসে পৌঁছান। তারাও সান্ত্বনাহীন হয়ে কাঁদছিলেন। কিছুদিন আগে অঞ্জলি এবং অলোকেশ একসাথে একটি রিল ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। অঞ্জলি প্রোফাইল হিসেবে তাদের নিজেদের একটি ছবিও ব্যবহার করেছিল। রাজুর মাসি এটা দেখে রাজুকে বললেন,
অঞ্জলি, যিনি প্রিয়া সিং নামেও পরিচিত, পুলিশের কাছে স্বীকার করলেন যে পুরো ঘটনার পেছনে তিনিই ছিলেন। মেয়েকে ফিরে পাওয়ার জন্য তিনি স্বামীর সাথে অনেক লড়াই করেছিলেন। তাকে থানায় যেতে হয়েছিল। তিনি তার মেয়েকে স্বামীর হাতে তুলে দিতে চাননি। তা সত্ত্বেও কেন তিনি এমন একটি অপরাধ করলেন? কেন তিনি নিজের মেয়েকে পথ থেকে সরিয়ে দিলেন, যখন তিনি চাইলেই মেয়েকে রাজুর হাতে তুলে দিতে পারতেন? তারা তাদের মেয়েকে ফিরে পাওয়ার জন্য অক্লান্ত চেষ্টা করছিল। তারা অনুনয় বিনয় করতে বেশ কয়েকবার পুলিশের কাছেও গিয়েছিল। 16ই সেপ্টেম্বরের রাতে অঞ্জলি অলোকেশকে না জানিয়ে তার মেয়েকে নিয়ে হাঁটতে বের হন। তারা দুজনে লেকেং ধারের রাস্তা ধরে ঘুরে বেড়াচ্ছিল। তারা রাত 10:30 থেকে ভোর 1:30 পর্যন্ত ঘুরে বেড়ায়। কাব্য খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। এলাকাটি শান্ত হয়ে আসছিল এবং যানবাহন কমে যাচ্ছিল। অন্ধকারে গাছপালায় ঘেরার হ্রদের ধারে অঞ্জলি তার মেয়েকে নিয়ে বসেছিল। তার মা তাকে মিষ্টি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তারপর অঞ্জলি রেলিংয়ের কাছে এসে তাকে জলে ছেড়ে দেয়। গভীর ঘুমে সে কোনো শব্দ করতে পারছিল না, কোনো আওয়াজও করতে পারছিল না। অঞ্জলি সেখানে কিছু সময় অপেক্ষা করল। রাত 2টোর সময় সে অলোকেশকে ফোন করে একটা মিথ্যা গল্প শোনায়। পুলিশ জানায় এই ষড়যন্ত্রের ব্যাপারে অলোকেশের কোনো ধারণা ছিল না। তারা 3 জন আজমিরে চলে গিয়ে একসঙ্গে থাকতে শুরু করার পর অলোকেশ মেয়েটির ব্যাপারে কোনো সাহায্যই করতে রাজি হয়নি। এই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে ওকে সঙ্গে আনতে বলিনি। তুমি যদি ওকে এনে থাকো তবে তুমি ওর যত্ন নাও। এর ফলে অলোকেশ ও অঞ্জলির মধ্যে প্রায়ই দ্বন্দ্ব শুরু হয়। অঞ্জলি তার পরিবার ছেড়ে তার সঙ্গে থাকতে এসেছিল এবং তার প্রেমিকও একই কাজ করেছিল। অঞ্জলির সামনে 2টি পথ খোলা ছিল, হয় তার মেয়েকে বেছে নেওয়া, নয়তো তার প্রেমিককে। অঞ্জলি তার প্রেমিককেই বেছে নেয়। সে বুঝতে পারে যে তার মেয়ে তার খরচ বাড়িয়ে দিচ্ছে এবং তার বেতনও মেয়েটির পেছনেই খরচ হয়ে যাচ্ছে। তার উপর তাকে সারাদিন মেয়েটির যত্ন নিতে হতো। প্রেমিক প্রেমিকার একসঙ্গে সময় কাটানোর সুযোগই ছিল না। তার উপর তার প্রেমিক তার মেয়েকে গ্রহণই করতে চায়নি। এই সব কারণে অঞ্জলি একটি পরিকল্পনা করে। সে চাইলে তার মেয়েকে স্বামীর হাতে তুলে দিতে পারত, কিন্তু এই স্বার্থপর ভালোবাসার যুগে বুদ্ধির কোনো কাজ হয় না। এমনও হতে পারে যে অঞ্জলির মনেও একটি অহংকার বোধ কাজ করে। সে মনে করে যে মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়ার অর্থ হল সে হাল ছেড়ে দিয়েছে। এত পরিশ্রম বৃথা। তাই যদি সে মেয়েকে তার কাছে রাখতে না পারে তবে সে তাকে অন্য কারো হাতেও তুলে দেবে না। পুলিশ 24 ঘণ্টার মধ্যে মামলাটির সমাধান করে এবং মাকে গ্রেপ্তার করে। পুলিশ যখন তার জিনিসপত্র, সামগ্রী এবং মোবাইল ফোন জব্দ করছিল তখন সে একটি অনুরোধমূলক ফোন করে। এই ফোনটি ছিল তার স্বামীকে, তাকে এসে উদ্ধার করতে বলার জন্য। সে তাকে সত্যিটা বলে দেবে। সেই সব কিছু বাধ্য হয়েই করেছে। রাজু আগে থেকেই সব কিছু জানত। অঞ্জলি চাইলে তাকে ফোনেই সব বলে দিতে পারত, কিন্তু তারপরেও তার পরিকল্পনা ছিল যে তার স্বামী এসে তাকে উদ্ধার করবে। অথচ সে যার সাথে পালিয়ে গিয়েছিল সেই অলোকেশকে সে কখনো ফোন করেনি। তার কঠিন সময়ে সে তার স্বামীর কথা মনে করেছিল। রাজু এটা অস্বীকার করে। যদি কেউ ভুল করে থাকে তবে তার শাস্তি হওয়া উচিত। সে তার মেয়ের জন্য ন্যায় বিচার পেতে আমৃত্যু লড়াই করবে। মেয়ের নিখোঁজ হওয়ার সময় অঞ্জলি তার স্বামীর সাথে কথাও বলেছিল। আসলে তার স্বামীই ফোন করেছিল। এরপর পুলিশ তার স্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে। তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। আজমিরে যে ভাড়া বাড়িতে অঞ্জলি আর অলোকেশ থাকত সেটি তালাবদ্ধ। অলোকেশ তার ফোন বন্ধ করে চলে গিয়েছিল। পুলিশ এই মামলায় তার কোনো ভূমিকা খুঁজে পায়নি। তবে রাজুর মাসি বলছেন যে অলোকেশই মূল অভিযুক্ত। সে তাদের সংসার ধ্বংস করেছে। এটাই সব কিছুর মূল। রাজু আক্ষেপ করে বলে যে যদি তার মেয়েকে বারাণসীতেই জোর করে নিয়ে যাওয়া হতো তাহলে তাকে এমন দিনের মুখোমুখি হতে হতো না। মেয়েটি তার মায়ের চেয়ে বাবার কাছেই বেশি সুখী ছিল।